দেখে আমার বাবার জামাত বিএমপি অত্যাচার করছে, নির্যাতন করছে, শারীরিক নির্যাতন করছে। নির্যাতন করার পরে এক পর্যায়ে আমার বাবা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরও আমার বাবাকে আমি দেখতে যেতে পারি নাই, ট্রিটমেন্ট করাইতে পারি নাই। প্লাস আমার বাবা মারা যাওয়ার পরে আমি জানাজায় পর্যন্ত শরীক হইতে পারি নাই। এখন পর্যন্ত আমার বাবার লাশটা পর্যন্ত কবরটা পর্যন্ত দেখতে পারি নাই। মৃত্যু আমার বাবা ভাই মারা যাওয়ার পর আমার বাবার চেহারা একবারের পর শেষবারের মতো চেহারা পর্যন্ত দেখতে পারি নাই ভাই। আমার দিন কাটছে খেয়ে না খেয়ে, আমার দিন কাটছে কোনো মতো জীবনযাপন করতে আসি। শেষ ভরসা হিসাবে হুমান ভাই আমাদের মোটামুটি একটু দেখতে আসে আমারে। হুমান কবির ভাই দেখতে আসে, বিদিতে কোন রকম বাচ্চা আছি ভাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভয়েস অফ সুইডেনের বিশেষ পর্ব তৃণমূলের কান্না। এই অনুষ্ঠানে আমরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের বর্তমান অবস্থান, তাদের দিন কেমন কাটছে, সেসব ঘটনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের প্রথম পর্বের অতিথির সঙ্গে। প্রথমে আপনার পরিচয়টা আমাকে একটু দেন তো ভাই। আমি মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ। আচ্ছা, এটা কি আপনি সর্বশেষ কমিটিতে আপনি দায়িত্ব ছিলেন নাকি আপনি সাবেক? আমি রানিং 5 আগস্টের মাসখানেক আগে আমাদের নতুন কমিটি হয়। রাজিবুল ইসলাম বাপ্পি ভাইয়ের সাইনে আর সজল কুন্ডু দাদার সাইনে আমাদের 1 মাস সর্বোচ্চ 1.5 মাস আগে কমিটি হয়েছে, 5 আগস্টের আগে। সরকার যদিও ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু আপনি যে আপনার কমিটির আপনি এখনো পর্যন্ত যাত্রাবাড়ি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপনি এখনো? জি। আচ্ছা ভাই জাহাঙ্গীর ভাই, আপনি আছেন কোথায় এখন? আমি আছি আত্মগোপনে আছি ভাই। ওকে, মোটামুটি তো 10 মাস হয়ে গেল, মানে 5 আগস্টের পর থেকে। তো দিন কিভাবে যাচ্ছে বা রাত কিভাবে যাচ্ছে, মানে কিভাবে চলছেন? 10 মাসে 5 আগস্টে আমরা 4 আগস্ট পর্যন্ত মাঠে ছিলাম। হয়তো এই জঙ্গলি হামলার কারণে আমরা সফল হতে পারি নাই, কিন্তু চেষ্টায় কোনো রকম ব্যর্থ রাখি নাই। আমি 5 আগস্টের একটু আগে যাই। যেমন ধরেন জুন মাস থেকে যে আন্দোলনটা শুরু হইলো, জুলাই মাস থেকে পুরা জুলাই মাস আন্দোলনটা চললো। 4 তারিখে আপনি মোটামুটি এলাকা ছাড়েন নাকি? 5 তারিখের কথা বললেন, 5 তারিখ বোধ হয়। 5 তারিখে আমি এলাকায় ছিলাম, 7 তারিখ পর্যন্ত এলাকায় ছিলাম। 7 তারিখ এলাকা থেকে বের হয়েছি। আচ্ছা, 7 তারিখ পর্যন্ত এলাকায় ছিলেন। 7 তারিখের আগে অর্থাৎ 5 তারিখের আগে ছাত্রলীগের ভূমিকাটা কি ছিল যাত্রাবাড়ি থানায়? আপনারা কি করতেন? আমরা ছাত্রলীগের ভূমিকা ছিল, যখন আমরা মাঠে অবস্থান নিছি, এমনকি জঙ্গলি বিএমপি জামাতের আক্রমণ থেকে সাধারণ জনগণকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য, আমরা জনভোগান্তি থেকে মানুষকে রক্ষা করার জন্য মাঠে সবসময় অবস্থান নিয়েছি। তারপরে তো আপনারাই দেখছেন জঙ্গলিরা কিভাবে পুলিশ হত্যা করেছে, আমাদের উপরে অ্যাটাক করেছে, অস্ত্র দিয়া 7.62 রাইফেল দিয়া ওরা জঙ্গলিরা ছাত্র হত্যা করছে, সাধারণ কর্মী সাধারণ লোকজন হত্যা করছে। ওরা এরকম প্রোপাগান্ডা ছড়াইয়া আমাদের কি করছে, এই যে আন্দোলনটা চাঙ্গা করছে। তারপর আর আমরা ঠেকাইতে পারি নাই বা সফল হইতে পারি নাই, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। 5 তারিখ সকালের ঘটনা বলেন তো, সকাল থেকে কি কি হইলো, কি কি দেখলেন আপনি? 5 তারিখে ভাই আমি সকাল তো বাইরে ছিলাম না, আমি একটা বাসা আত্মগোপনে ছিলাম, কিন্তু জঙ্গলিরা তো ভাই থানা পুরাই দিতে। 5 তারিখে আপনি আত্মগোপনে থাকবেন কেন? 5 তারিখ দুপুরের আগ পর্যন্ত কেউ জানতো না যে সরকারের পতন হয়েছে। আপনি 5 তারিখে আত্মগোপনে 5 তারিখে আত্মগোপনে জানতো না, ঠিক আছে, কিন্তু ওদের জঙ্গলি হামলা ছিল। ওদের যেভাবে হামলা করে মানুষ মারতে আছে, ওরা তো ভাই আগস্টের প্রথম থেকেই ভাই পুলিশ রায়েরবাগে পুলিশ মাইরা ঝুলাই রাখছে। হয়তো আপনারা জেনে থাকবেন, তোলা ওভারের সাথে বাহিনীরা রাখছে মেরে। তারপরে একে একে থানা আক্রমণ, পুলিশ মারধর করতে আছে। তখন আমরা 4 তারিখে পর্যন্ত রাত পর্যন্ত মাঠে ছিলাম 10টা পর। তারপর বাসায় গেছি। বাসায় সারাদিন প্রোগ্রাম করছি, বাইরে ছিলাম, সাধারণ মানুষের সেবা করছি। পরে আমি ক্লাসে ছিলাম। দুপুরে আমার ঘুমের তো লেট হয়ে গেছে। ওইরকম আমি একটা রুমের ভিতরেই ছিলাম। আমি সকালে তো বের হই নাই 5 তারিখে। মানে 4 তারিখ রাতে যে আপনি ঘুমাইতে গেলেন বা রেস্ট করতে গেলেন সারাদিন বাইরে থাকার পরে, কর্মসূচি করার পরে, তো ওই যে আপনি ঘুমেছিলেন, এরপরে আপনি সকালে মানে আপনার ঘুম ভাঙলো দুপুরে, তখন আপনি মানে ততক্ষণে দুপুরে না, সকাল 10টা 11টা বাজে ঘুম ভাঙছে। তখন আমরা শুনতে পারতেছি যে শেখ হাসিনা পদত্যাগ করবে।
সেনাবাহিনী ক্ষমতা নেবে, এইরকম কিছু খবর আসতে আছে আমাদের কাছে। যে জায়গায় যে আছো সেভে থাকো। তারপর কি করলেন? আমি আমার মতো করে সেভে ছিলাম, যেহেতু আমাদের উপরে থেকে ডিক্লেয়ার ছিল যে যে জায়গায় যে আছো সেভে থাকো। যেহেতু দেশের ভিতরে জঙ্গি হামলা হইতে আছে, থানা পুরাইতে আছে, পুলিশ মারতে আছে, সাধারণ জনগণ মারতে আছে, আওয়ামী লীগের লোক যেখানে পাইতে আছে সেখানে মারতে আছে জঙ্গলিরা, জামাত বিএনপির লোকজন। এই জন্য আর আমি বাসার থেকে বের হই না। আর ওরা তো আমারও খুঁজছে মারার জন্য। আমি 4 তারিখে নিজে আহত হয়েছি, ওদের ইট পাটকেল আমার গায়ে পায়ে লাগছে, আমি নিজে আহত হয়েছি, আমার হাত মচকাই গেছে, এরকম ভাই। তারপরে আপনি ধরেন গিয়ে এটা তো 5 তারিখ আপনি 11টার দিকে শুনলেন, তো সারাদিন আপনি এই বাড়িতেই থাকলেন? জি ভাই, ওই বাড়িতে ছিলাম, আমার এক বন্ধুর বাসায় ছিলাম। পরে 6 তারিখ আপনি কি করলেন? আমি ওই বাসায় ছিলাম 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ওই বাসায় অবস্থান করছি। 7 তারিখে বের হয়েছি। 7 তারিখে বের হয়ে আসার পথে কখন বের হলেন, দিনে না রাত্রে? আমি বের হয়েছি ভাই সন্ধ্যার পর বের হয়েছি, যেহেতু আমি ওই জায়গায় রাজনীতিটা করছি ছোটকাল থেকে, সবাই আমাদের চেনে। আর আমাদের উপরে জঙ্গলি জামাতরা একটা ক্ষিপ্ত ছিল, কিভাবে আক্রমণ করছে সাধারণ জনগণ, ওরা ছাড় দেয় নাই। তাহলে আমাদের নেতা কর্মী পুলিশ বাইগো মারছে, শত 70 জনের মতো পুলিশ ওরা মেরে ফেলছে। তাই আমার পাইলে তো ভাই ছাড় দেবে না। তারপর সন্ধ্যা যাওয়ার পথে আমার উপরে অ্যাটাক করে। তখন এক পাশের থেকে একটা লোক বলে, এই লোক ও লোক না, জাহাঙ্গীর না এটা। তখন কিছু লোক আমার থুইয়া যায়। তখন একটা রিস্কা আলাদা পথচারী আমার রিস্কায় নিয়ে আরেকটা জায়গায় সাইরা দেয়। তখন আমি এক জায়গায় এসে ট্রিটমেন্ট করে তখন আমি স্থান পরিবর্তন করি। আচ্ছা, আপনি যে এই 7 তারিখে যারা আপনাকে ধরলো, এটা কি যাত্রাবাড়ি থানাতেই ধরলো নাকি অন্য দূরে কোথাও? না, যাত্রাবাড়ি থানায় কাজলাবিড়িতে ওই সেটটা দিয়া। আচ্ছা, তখন অনেকেই বললো যে এই জাহাঙ্গীর সেই জাহাঙ্গীর না, বা কোনোভাবে আপনি ওখান থেকে বেঁচে ফেললেন। হ্যাঁ, হায়াত আছে, আল্লাহ আমাকে বাঁচাই রাখছে। ওকে, এখন কি আপনি দেশে না দেশের বাইরে? আমি বাংলাদেশে আছি ভাই। তো মোটামুটি 10 মাস তো হলো, এই যে 10 মাস পার করছেন আপনি, মানে আপনার দিন কিভাবে কাটছে বলেন তো ভাই? আমার দিন কাটছে খেয়ে না খেয়ে, আমার দিন কাটছে কোনো মতো জীবনযাপন করতে আসি। শেষ ভরসা হিসাবে হুমান ভাই আমাদের মোটামুটি একটু দেখতে আছে আমারে। হুমান কবির ভাই দেখতে আছে, বিদিতে কোন রকম বাচ্চা আছি ভাই। আর নাহলে অনেক আগে মনে করেন আমাদের যে অবস্থা হয়েছে 10 মাসে, ওই যে জামাত বিএনপির ভাই 17 বছর বা 15 বছর এরকম হয় না, ওরা আমাদের সাথে মিলিয়ে ব্যবসা করছে, বাণিজ্য করছে। অ্যাকচুয়ালি ভাই আমরা স্বাধীনতার পক্ষে রাজনীতি করি, আমরা কোন খারাপের রাজনীতি করি নাই। আমরা ওদের একটা চোরও দিক নাই। জামাত বিএনপি রাজনীতি করছে ভাই, জঙ্গলি রাজনীতি, এটা তো আপনারাও দেখতেছেন, সাধারণ জনগণও দেখতেছে। আর আস্তে আস্তে বাস্তব চিত্র সবার মুখে সামনে এসে বেশি আস্তে আস্তে। আমরা একটু আপনার অবস্থা জানতে চাই, বা আপনি একজন তৃণমূলের কর্মী, মহানগরে আপনি দক্ষিণে রাজনীতি করেছেন, ছাত্রলীগের কমিটি পেয়েছেন 1-1.5 মাসের মধ্যেই। আপনাকে দেশের এই পরিস্থিতির কারণে এখন এই নির্মম জীবনযাপন করছেন। এখন আমি আপনার কাছে যেটা জানতে চাই, যে আপনার যে কমিটির যারা অনুমোদন দিয়েছে, মহানগর দক্ষিণ ছাত্রলীগ বা কেন্দ্রীয় ছাত্রলীগ যারা, তাদের সঙ্গে কি আপনার যোগাযোগ আছে? আমার মহানগরের সভাপতি হয়েছে রাজিবুল ইসলাম বাপ্পি ভাই, তার সাথে যোগাযোগ আছে, এমনকি রেগুলার যোগাযোগ আছে। আর সেন্ট্রাল সাদ্দাম ভাই, ইনান ভাই সাথে ওরকম যোগাযোগ নাই, যেহেতু আমরা মহানগরের আন্ডারে ভাই, আমরা মহানগরটাই মেনটেন করি। ওকে, ভেরি গুড। আর আমাদের মহানগর, এখন যেটা জানতে চাই যে এই মহানগরের নেতা বা কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে যে আপনাদের মতো যেসব ছাত্রলীগ নেতারা তৃণমূলের বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে বা পলাতক আছে, তাদের এই যে দুর্দশার কথা কি তারা জানে? আমি আমার সভাপতির ভাই জানাইছি যে যে পরিবেশ পরিস্থিতির ভিতরে আছি, একবার না অনেকবারই জানাইছি, জানাই, সবকিছুই জানাই, যেহেতু আমার নেতা বানাইছে সবকিছুই জানাই। এখন এই যে আপনার দুর্দশা, খেয়ে না খেয়ে দিন যাচ্ছে, বা আমি আপনার সঙ্গে যখন কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে আপনার যে স্মার্টফোন যেটা আপনি ব্যবহার করতেন সেটা ফেলে আপনি পালাইছেন বা আত্মগোপনে গেছেন, এখন আপনি কোন রকম জোড়াতালি দিয়ে একটা ফোন চালাচ্ছেন। তো এই যে আপনার যে দুর্দশা, অর্থনৈতিক দুর্দশা, আপনার ছাত্রলীগ বা আপনার দল বা আপনার ওখানকার যার নেতা, যার আন্ডারে রাজনীতি করতেন, তারা কি আপনাকে কোনোভাবে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করছে কিনা? ভাই আপনারা হয়তো জেনে থাকবেন, ছাত্রলীগটা হয়েছে ছাত্র সংগঠন, আমরা কোনো চাঁদাবাজির সাথে কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না। আর ছাত্রলীগটা ভাই আমরা টিউশনি অথবা বাপ মার কাছ থেকে আইনে ছাত্রলীগটা করতাম, যেহেতু আমরা ছাত্র রানিং ছিলাম। আর ছাত্রলীগটা যারাই করে তারা রানিং থাকতে হয়। তাহলে ভাই ছাত্রলীগ মহানগর সভাপতি
সেও তো ওরকম কিছু করতে পারে নাই, সে কিভাবে দেখবে? আর লোকাল এমপির সাথে আমরা ছিলাম, আলহাজ মশিউর রহমান মোল্লা সজল ভাই, তার সাথে 5ই আগস্টের আগে বা পরে যোগাযোগ করছে। সে কোন রকম অর্থ, কোন রকম সাহায্য সহযোগিতার এখন পর্যন্ত হাত বাড়াই না, একটা খোঁজ খবরও নেয় না। ফোন দিলেও সে রিসিভ করে না। টাকা তো দেবে দূরের কথা, একটা মানুষের তো কথা বলে, ওরকম সে কোনো খোঁজ খবর নেয় না। থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ মুন্না ভাই, সে নৌকার প্রতীক পাইছে, ফেল করছে। আলহাজ হাবিবুর রহমান মোল্লা সজল ভাই তো আওয়ামী লীগেরই লোক, কিন্তু সে কোন রকম রেসপন্স করে না। আমরা কিছুদিন আগে 20 এপ্রিল একটা মিছিল করছি নবুল্লাহর বাড়ির সামনে, বিএনপি নেতা নবুল্লাহ নবী আমাদের সম্পূর্ণ অর্থায়নে আমার উপরে 5ই আগস্টে আমার সর্বোচ্চ বাসা বাড়ি লুট হয়েছে। আমার একটা হুন্ডা ছিল, ছাত্রলীগটা করি, বাবা জায়গা পিছিয়ে আমার একটা হুন্ডা কিনা দিছে, ওই হুন্ডাটা আমার পুরাই দিছে। মানে একটা মোটরসাইকেল ছিল বাবা আপনার একটা মোটরসাইকেল ছিল, সেটাকে পুরাই দিছে? পুরাই দিছে। মা মারা গেছে 2019-এ, কিছু স্বর্ণ ছিল, ওই স্বর্ণটা বাসা থেকে লুট হয়েছে। আচ্ছা, এটা আমরা শুনবো, আপনার পারিবারিক ইস্যুটা আমরা শুনবো। তার আগে একটু বলেন যে মহানগরের যে সকল নেতার সঙ্গে আপনার পরিচিত ছিল, যাদের রাজনীতি করতেন, তারা ফোন ধরলে কথাও বলে না, তারা টাকা পয়সা দেওয়া তো দূরে থাক, তারা খোঁজ খবরও ঠিকঠাক মতো রাখছে না, তাই তো? না, মহানগরে আমার নেতা রাজিবুল ইসলাম বাপ্পি ভাই, তার সাথে যোগাযোগ আছে। সে ছাত্র নেতা, ছাত্রলীগটা তো ছাত্ররাই করে, সে টেকা পাবে কই? তারও তো অবস্থা অনেক খারাপ। সে তো কোন রকম জীবনযাপন করতে আছে, আত্মগোপনে সেও আসছে। সে তো আমাদের থেকে আরো মহানগর। আপনার এমপি যে ছিল, সে কি আওয়ামী লীগের কেউ ছিল? হ্যাঁ, আওয়ামী লীগের ছিল। তার বাবা তো বীর মুক্তিযোদ্ধা ছিল, আলহাজ হাবিবুর রহমান মোল্লা। তার ছেলে হয়েছে মশিউর রহমান মোল্লা সজল। আর সে তো যোগাযোগই করে না, তার সাথে ফোন দিলে রিসিভ করে না। আর আমাদের টাকাবাজ 14টা ওয়ার্ড, 14টা কাউন্সিলর, একটা কাউন্সিলর যোগাযোগ করে না আমাদের সাথে ভাই। তাহলে আমরা কিভাবে বাঁচবো? শেষ আমাদের হুমান ভাই আমার একটু দেখভাল করতেছে, এই জন্য ভাই কোন রকম বেঁচে। আচ্ছা, হুমায়ুন কবির ভাইটা কে? আপনি কার কথা বারবার বলতেছিলেন, উনি কে? হুমায়ুন কবির ভাই হিসেবে একজন আওয়ামী লীগের প্রাণ। সে দলের জন্য যারা কাজ করে, তৃণমূলে যারা কাজ করে, তাদের সাহায্য করে অথবা দেখভাল করে। যে আমার ভাই দলের জন্য কাজ করে, নেত্রীর জন্য কাজ করে, এর যতটুকু পারে সে ততটুকু করে ভাই। যে যতটুকু পারে সে দলীয় পোলাপানের জন্য করে, যারা কাজ করে। ছাত্র রাজনীতি করলেন আপনারা, আপনার 5 তারিখের ঘটনা তো আমি শুনলাম, এটা খুবই হৃদয় বিদারক ছিল। তো আপনার এই যে 5 তারিখের পরে আপনার পরিবারে, আচ্ছা তার আগে বলেন তো, আপনি পড়াশোনা কোথায় করেছেন? আমি পড়াশোনা ভাই করেছি দৈলা কলেজ থেকে, ইন্টার করেছি। আর এসএসসি পরীক্ষা দিয়েছি অব্দা কলোনি থেকে। অব্দা কলোনি যাত্রাবাড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটা স্কুল এন্ড কলেজ আছে, ওই জায়গা থেকে আমি এসএসসি পরীক্ষা দিছি। আর ইন্টার করছি ভাই হইলো দৈলা বিশ্ববিদ্যালয় থেকে, অনার্স তো করছি দৈলা বিশ্ববিদ্যালয় থেকে। মাস্টার্স তুলারামে আমি ভর্তি হয়েছি, পরীক্ষা দিছি ভাই 2বার। একটু রেজাল্ট খারাপ ছিল, এবারটা তো ভাই আর যোগদানই করতে পারি না, যেহেতু আমার বিএনপি জামাতরা খুঁজে। তাহলে আমি কিভাবে পরীক্ষায় যোগদান করবো? আচ্ছা, এবার বলেন আপনার পরিবারে কে কে আছেন? আপনার আম্মা মারা গেছেন ছোটবেলা, আরো কয়েক বছর আগে, সেটা আমরা শুনেছি। এখন আপনার পরিবারে কে কে ছিল 5 তারিখের আগ পর্যন্ত? আমার পরিবারে ছিল, আব্বু ছিল, আমার আব্বু ছিল, একটা ভাই আছে, আর 2টা বোন আছে। 2টা বোনের বিয়ে দিয়ে দিয়েছি, আর ভাইটাও বিয়ে করছে। আর আমি তো পলিটিক্স এর জড়িত, ছাত্র রাজনীতি করলে তো জানেন বিয়ে শাদী করা যায় না। আর 5 তারিখের পরে আমার বাবাটা এই দেশের এই পরিস্থিতি দেখে, আমার বাবাটা যা আমার বিয়ে অত্যাচার করছে, নির্যাতন করছে, শারীরিক নির্যাতন করছে। নির্যাতন করার পরে এক পর্যায়ে আমার বাবা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরও আমার বাবাকে আমি দেখতে যেতে পারি নাই, ট্রিটমেন্ট করাইতে পারি নাই। প্লাস আমার বাবা মারা যাওয়ার পরে আমি জানাজায় পর্যন্ত শরীর হইতে পারি নাই। এখন পর্যন্ত আমার বাবার লাশটা পর্যন্ত, কবরটা পর্যন্ত দেখতে পারি নাই। মৃত্যু আমার বাবা ভাই মারা যাওয়ার পর আমার বাবার চেহারা একবারের পর শেষবারের মতো চেহারা পর্যন্ত দেখতে পারি নাই ভাই। আপনার বাবা কবে মারা গেলেন, কোন মাসে? 15ই সেপ্টেম্বরে ভাই মারা গেছে। মারা যাওয়া গেছে। হ্যাঁ, তারপর আমাদের দেশে 3টা জায়গা জামাত বিএনপি দখল করে রাখছে। একটা জায়গা দখল করে মাদ্রাসা তৈরি করতে আছে জামাতে। আর 2টা জায়গা তো। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে পটুয়াখালী, গলাচিপা উপজেলা। আচ্ছা, ওখানে আপনাদের জায়গা জমি বেদখল হয়ে গেছে? জি জি, এমন হুমকি দেয়। আমাদের একটা ঘর ছিল, আমার বাবা কইরে দিয়ে গেছে, ঘরটা ভাঙিয়ে ওরা নাকি পুরাই দিবে। ভাঙচুর করছে, কোপাইছে কাপাইছে, এখন যেটু আছে ওটা পুরাই দেওয়ার চিন্তা ভাবনা করতে আছে। যাত্রাবাড়িতে আপনার বাসাটা কোথায় ঢাকায়?
ঢাকায় বাসা হয়েছে ভাই, আমার যাত্রাবাড়িতে বাসা হয়েছে 50 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, এখানে আপনার ওই বাসায় কি কোনো হামলা হয়েছে নাকি এখনো নিরাপদই আছে? না ভাই, আমার বাসায় কিছু নাই, আমার বাসা হামলা হয়েছে, আমার বাসা লুটপাট হয়েছে, আমার মা মারা গেছে, আমি ছোট ছেলে হিসেবে কিছু গহনা পাইছিলাম, স্বর্ণ, এই স্বর্ণগুলো লুটপাট করে বিএনপি জামাতের লোক নিয়ে গেছে। বাসা কিচ্ছু নাই ভাই, কাপড় চোপড় পর্যন্ত ওরা নিয়ে গেছে। ওকে, এখন আপনি আমাকে একটা কথা বলেন, এই যে আপনি ধরেন আপনার মা মারা গেল, আপনার বাবা মারা গেলেন কিছুদিন আগে, আপনি এখন পলাতক, তো জীবনের যে এই যে পরিস্থিতির মধ্যে আপনি পড়লেন, জীবনের এই যে আজকের অবস্থানের মধ্যে আপনি করলেন, আপনার ভবিষ্যৎ আপনি কেমন দেখেন? আমরা তো ভাই বঙ্গবন্ধু আদর্শ বিশ্বাসী ভাই, যেহেতু রাজনীতি করি, আমাদের দুঃখ, আমাদের জীবনে ঝড় তুফান থাকবেই, এইটা মাইনে নিয়ে আমরা রাজনীতিটা করি। আর যে জায়গায় ভাই 32 নাই, সেই বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি নাই, সেই জায়গায় আমার বাড়ি ঘর লুট হবে, ভাঙচুর হবে, আমাদের কিছু থাকবে না, এইটাই ভাই স্বাভাবিক। আমি আপনার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে, আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার পরিকল্পনা কি, বা আপনার ভবিষ্যৎ আপনি কেমন দেখেন এখন? আমার ভবিষ্যৎ দেখি ভাই, আমাদের নেত্রী যখন বাংলাদেশে আসবে, আমরা যখন বাংলাদেশটা স্বাভাবিক হবে, তখন হয়তো বা আমার পড়ালেখাটা আবার রানিং করবো, রাজনীতিটা ভাই করবো বঙ্গবন্ধুর আদর্শে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদর্শে। আর সবকিছু স্বাভাবিক হইলে ভাই আমরা তো স্বাভাবিক একটা জীবনযাপন করতে চাই। ওকে, আমি আর কথা লম্বা করবো না, আমাকে আরেকটা কথা বলেন আপনি। এই যে 5ই আগস্টের আগে যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলন তো ছাত্ররাই শুরু করেছিল, তাই তো? তো ছাত্ররা বিভিন্ন অধিকারের আদায়ের দাবিতে কথা বলছে, তো ওই সময় ছাত্রলীগের যে ভূমিকা ছিল, ছাত্রলীগ তো ছাত্রই, আপনিও বলছেন যে আপনারাও ছাত্র, ছাত্রলীগ যারা করে ওরাও ছাত্র, আর যারা সেই সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করেছিল তারাও ছাত্র। তো এই জায়গায় কি মনে হয় না যে ছাত্রলীগের কোনো দুর্বলতা ছিল বা ভূমিকাতে ভুল ছিল, যার কারণে ছাত্রলীগের উচিত ছিল এদের সঙ্গে বসে মিউচুয়াল করে ফেলা, ব্যাপারটাকে এত দূরে যাইতে না দেওয়া, এরকম কোনো কিছু আপনার মনে হয়েছে কখনো? ভাই আমরা ছাত্রদের পক্ষেই ছিলাম, আমরা ছাত্রদের বিপক্ষে কোনো ছিলাম না। ওরা কোঠা আন্দোলন করছে, কোঠা তো নেত্রী সম্পূর্ণ করে দিছে, উঠাই দিছে, তারপর ওদের ডাকছে, ডাকার পরে ওরা একে একে আন্দোলন করছে, এই বাড়াইছে, যে দফা বাড়াইছে, এক দফায় আইলো, শেষ পর্যন্ত মন্ত্রী পদত্যাগ চাইছে, এইটা করছে ওইটা করছে। ওদের ভাষ্যকারিত্ব আপনারা বুঝতে পারবেন, ওদের সাক্ষাৎকার দেয় যে নেত্রী কোঠা মাইনে নেওয়ার পর ওর আন্দোলন কিভাবে বাড়াইবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ওই সায়েম না জানি কি, ওদের তো নামও যায় না, ওরা গুপ্ত সংগঠন, ওদের নাম কিভাবে জানবো। ওরা বলছে যে মাইনে নেওয়ার পর আন্দোলন ওরা কিভাবে দিতে পারে, বাড়াইতে পারে। আর ওরা তো ভাই ছাত্র ছিল না, ওরা নামে ছাত্র ছিল, কিন্তু ওরা ছিল জঙ্গলি ভাই, জামাত বিএনপির জঙ্গলি ছিল। তো হিফজুত তাহেরি, ওরা মূল উদ্দেশ্য ছিল ভাই আমাদের ক্ষমতা থেকে নামানো। এটা তো আপনারাও দেখছেন কিভাবে হামলা করছে, কিভাবে অ্যাটাক করছে। আর এই জায়গায় ভাই ছাত্রলীগের ভূমিকা বা ওদের বিপক্ষে ছিলাম এরকম কিছু না ভাই, আমরা ছাত্রদের পক্ষে ছিলাম, আর সবসময় ছিলাম, এখনো আছি ভাই। আর আমরা ছাত্রদের নিয়ে রাজনীতিটা করি, ছাত্রলীগটা ছাত্রদের জন্যই ভাই। আচ্ছা, এবার শেষ করব আমি, সেটা হলো তার আগে আমাকে একটা কথা বলেন যে এই যে তৃণমূলের নেতাকর্মী আপনার মতো যারা আছে, যারা বিভিন্ন দুর্দশার মধ্যে দিন পার করছে, এখন এই যে আপনি বললেন যে আপনার যারা এমপি ছিল, যারা এরা তো অনেকেই বিভিন্ন দুর্নীতি করে, ব্যবসা করে শত শত কোটি টাকার মালিক হয়েছে, অনেক এমপি আছে, তো এরা যে এখন এই দলের দুঃসময়ে এরা যে গা ঢাকা দিছে, এরা যে আত্মগোপনে আছে, তৃণমূলের নেতাকর্মীদেরকে খোঁজ খবর রাখতেছে না, তো এদের ব্যাপারে আপনার বক্তব্য কি, বা নেত্রীর কাছে আপনার? আমি মাননীয় প্রধানমন্ত্রী তো ভাই সব নেতা এমপি মন্ত্রীদের বলছে তৃণমূল নেতা কর্মীদের দেখার জন্য, সবাই আসনটা আমি বলতে পারি না, আমি আমার আসনটার কথা বলতে পারি যে আমার আসনটা ভাই এমপি দেখে না, কোনো কমিশনারও দেখতেছে না। আমাদের যদি ভাই তৃণমূলটারে বাঁচাই রাখে, তাহলে এই সংগঠনটা বাচ্চা থাকবে। এখন তারা কি জন্য দেখে না, নেত্রী বলার পরও কেন দেখে না, তারাই জানে। নেত্রীর কাছে আমার একটাই আবেদন যে সে নিজে ছাত্রলীগটা দেখভাল করুক। আমরা যেহেতু ছাত্র, তার সন্তানের মতো বা তার নাতির মতো, সে তো ছাত্রলীগটা দাঁড়িয়ে সবসময় তার সেই দেখাশোনা করে, আমাদের সেই দেখাশোনা করুক, আমাদের দায়িত্ব অন্য কারো উপরে না দেব। ভাই, আপনার সঙ্গে কথা বলে খুবই তো কষ্ট লাগলো, আপনার বাবার কথা শুনে, আপনার নিজের অবস্থাও আসলে জেনে খারাপ লাগছে। বাবা মারা গেছে ভাই, তারপর আমি থেমে নাই। আমি এই পর্যন্ত যে কোনো প্রোগ্রাম হয়েছে আমি সব প্রোগ্রাম করছি, এমনকি আমি নিজে পোলাপান দিয়ে করাইছি, নিজে সশরীরে উপস্থিত ছিলাম।
আমি দেশের জন্য কাজ করে যাব বঙ্গবন্ধু আদর্শে, মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শে। এই জন্য যদি আমার মৃত্যুবরণ করতে হয়, মরে তো ভাই 5 তারিখে গেছি। এখন ভাই যে লাইফটা আছে এটা হচ্ছে বোনাস ভাই। আমাদের অনেক লোক এই 10 মাস ধরে ভাই জেলখানায় আছে, মারছে ওরা, মুক্তিযোদ্ধারা জেলখানায়, জঙ্গলিরা বাইরে, সন্ত্রাসরা বাইরে। দেশের পরিস্থিতি তো ভাই জানেনি। আওয়ামী লীগের সময় আপনি বলছিলেন যে আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল আপনাদের সাথে মিলেমিশে বিএনপির লোকজন বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেছে, বা এমনও হয়েছে যে আমাদের কাছে খবর আছে টাকার বিনিময়ে বিভিন্ন কমিটিতে অরাজনৈতিক লোক, বিএনপির লোক, জামাতের লোক, ছাত্রলীগে জায়গা দিচ্ছে অনেক সময়। তো এই জায়গাগুলো থেকে এখন আপনারা কি শিক্ষা নিলেন? ভবিষ্যৎ রাজনীতি কেমন হওয়া উচিত, ছাত্র রাজনীতি? ভাই আমাদের দল তো দীর্ঘ বছর ক্ষমতায় ছিল, জানেন 15 বছর ক্ষমতায়। আমাদের একটা দল 15 বছর ক্ষমতায় থাকলে একটা পোলার বয়স যখন 5 থেকে 7 বছর, সর্বোচ্চ 10 বছর, দল 15 বছর ক্ষমতায়। ওরা আওয়ামী লীগের শাসনটাই দেখছে, আওয়ামী লীগের লগে থাইকে ওরা অন্য আদর্শ করছে, হয়তো বা ভাবছে যে অন্য দল মনে হয় আরো ভালো, অন্য জায়গায় দল গেলে মনে আরো ফেসিলিটি পাবো। এই ছেলেপেলে গুলো তো আওয়ামী লীগের শাসনটা দেখছে, কত সুন্দরভাবে দেশটা চালাইছে। শেষ প্রশ্ন ভাই, আপনি জাহাঙ্গীর ভাই আমাকে বলেন তো যে আওয়ামী লীগ আর কত বছর পরে বাংলাদেশে আবার ফিরতে পারে বলে আপনি মনে করেন বা স্বপ্ন দেখেন? ভাই বাংলাদেশে আওয়ামী লীগ আছে এবং আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ এখনো আছে, আওয়ামী লীগ ফেরা বলতে কিছু নাই ভাই। আওয়ামী লীগ ফিরেই রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন আছে, সে পদত্যাগ করে নাই। সে যখনই ঢুকবে সে তখনই প্রধানমন্ত্রী। আর আওয়ামী লীগ কত বছর পর আসবে না আসবে এটা তো ভাই হয় না। আওয়ামী লীগ তো আছে, আওয়ামী লীগ তো মাঠে আছে, আওয়ামী লীগ প্রোগ্রাম করে, মিছিল করে, 4 লাখের মতো নেতা কর্মী অ্যারেস্ট করছে। এই জন্য কি আওয়ামী লীগ নিঃশেষ করে ফেলতে পারছে? 1971 সালে পাকিস্তানিরা মাইরা ফেলাইছে, আর এখন সুদি মহাজন আমাদের জেলে দিতে আসছে। একই রকম ফিলিপের পোশাকটা পরিবর্তন হয়েছে, ওদের নীতি আদর্শ পাকিস্তানি। আর আওয়ামী লীগ মাঠে আছে ভাই, আওয়ামী লীগ কোথাও যায় নাই, আওয়ামী লীগ আছে এমনকি থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, ভালো থাকবেন। জি।